24 বললে কার কথা মনে পড়ে? 5 বললে কার কথা মনে পড়ে? 12 বললে কার কথা মনে পড়ে? 345 বললে কার কথা মনে পড়ে? 20 বললে কার কথা মনে পড়ে? 5 বললে কার কথা মনে পড়ে? 25 বললে কার কথা মনে পড়ে? কণ্ঠের তালে মূর্ধের দাঁত উঠে। শিক্ষার্থী, আমরা পড়ালেখার মাঝে শর্টকাট হয়ে যাই। আজকে আমরা দেখব অল্প সময়ে বানজান ধ্বনি, বানজান বর্ণের 25টি বর্ণের উচ্চারণ খুব সহজেই আজকে ক্লাসে সলভ করব। আজকে আমাদের বাংলা ক্লাসের প্ল্যাটফর্মে সকলকে স্বাগতম। আজকে আমাদের বানজান ধ্বনির উচ্চারণের বিষয়বস্তু নিয়ে কথা। বরাবরের মতোই আমরা কিভাবে নিজের বাকযন্ত্র দিয়ে সঠিক প্রবণতা দিতে পারি। শিক্ষার্থী, হাড্ডি কখনো গোস্ত হয় না, ব্যাকরণ কখনো মুখস্থ হয় না। আমি বুঝাবার জন্য বলছি যে হাড্ডি হয়তো কখনো গোস্ত হয়ে যেতে পারে, ব্যাকরণ মুখস্থ করার কোনো অপশন নাই। আসবো আজকে আমাদের বানজান ধ্বনির নিজের বাকযন্ত্রের সাহায্যে কিভাবে সঠিক প্রবণতা দিতে পারি। শিক্ষার্থী, স্ক্রিনে আমরা 25টি বর্ণ নিয়ে কথা বলছি, যেগুলো বর্গীয় আকারে বসে সেই রূপটি দেখতে পাচ্ছি আমরা সবাই। আমরা দেখছি এই ক থেকে ম পর্যন্ত মোট 25টি বর্ণ পাইছি। কতটি? একটা লাইনে যদি 5টি থাকে তাহলে শিক্ষার্থী কতটি করে পাচ্ছি আমরা? 25টি। এই 25টি বর্গীয় বর্ণ বলা হয়। কেন বর্গীয় বর্ণ বলা হয় আমরা যদি বলি, আমরা এখানে ভিন্ন ভিন্ন বংশের কিছু ছেলে মেয়ে আছি। আমাদের বংশীয় রূপ দিয়ে আমাদের পরিচিতি লাভ করে। যে বংশীয় নামগুলো আমাদের হয়েছে এগুলো আমাদের পরিচিতিতে নয়, আমাদের পূর্বপুরুষ, আমাদের কেউ রিয়েল হিরো ছিল, এই পূর্বপুরুষদের নাম দিয়ে আমাদের বংশীয় কোনো কার্যাবলী দিয়ে বংশীয় কোনো নাম হয়ে থাকে। শিক্ষার্থী, সেইভাবে যদি পূর্বপুরুষের নাম দিয়ে আমাদের বংশীয় রূপ ধারণ করে, আজকের বর্ণগুলোর লাইন বা লাইন আমাদের পূর্বের বর্ণ দিয়ে বর্গীয় রূপ প্রকাশ পাবে। সেটা আমরা বলতে পারি এইভাবে। শিক্ষার্থী, এই যে ক, খ, গ, ঘ, ও, এই 5টা বর্ণের আমরা শুরুটা পেয়েছি, তাহলে আমাদের বর্গীয় রূপ এটাকে বলতে পারি আমরা ক বর্গীয়। কি বলতে পারি? ক বর্গীয়। তাহলে এটি ক বর্গীয় বর্ণ। ঠিক একইভাবে পূর্বের বর্ণ যদি দেখি চ, তাহলে এটা আমরা পাবো কি? চ বর্গীয় বর্ণ। শিক্ষার্থী, একইভাবে আমরা এটাকে বলতে পারি ট বর্গীয় বর্ণ। একইভাবে এটিকে বলতে পারি আমরা ত বর্গীয় বর্ণ। এটিকে একইভাবে বলতে পারি আমরা প বর্গীয় বর্ণ। তার মানে শিক্ষার্থী, বর্গীয় কটা পাইছি? এক একটা বর্গীয়, তাহলে 5টি করে বর্ণ যদি থাকে তাহলে বর্গীয় বর্ণ মোট আমরা কতটি পেতে পারি? আশা করি বুঝছি। শিক্ষার্থী, আজকের আমাদের এই বাংলা ক্লাসের বানজান বর্ণের 39টির মধ্যে 25টি উচ্চারণের জায়গাগুলো আমরা দেখব। আসলে অনেকেই বই পড়ে মুখস্থ করতে চায়, কিন্তু আমাদের এই মুখস্থ ছাড়াও যে এই পাঠদানটা আমাদের মস্তিষ্কে গেঁথে নেওয়া যায় তা আজকে শর্টকাট ওয়ে দেখে নিব। শিক্ষার্থী, তাহলে আমরা বর্গীয় পেয়েছি 5টি, বর্গীয় বর্ণ পেয়েছি 25টি। এমনকি অনেক জায়গায় আমাদের কথা হয় যে ক থেকে ম পর্যন্ত ব্যাকরণিক আলোচনার বিষয়বস্তুতে দেখব এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি। অনেক ব্যাকরণবিদ আবার বলা হয় 20টিকে বলা হয় স্পর্শ বা স্পৃষ্ট ধ্বনি। স্যার, তাহলে কোন 5টা বাদ পাচ্ছে, কোন 5টা বাদ হচ্ছে? শিক্ষার্থী, দেখবো আমাদের এই যে 5টা শেষের, এটিকে বলা হয় নাসিক্য। কি বলা হয়? নাসিক্য। এই 5টা নাসিক্য ধ্বনিকে বাদ দিয়ে বলা হয়েছে বাকি 20টাকে স্পর্শ ধ্বনি। যদি কখনো অপশনে 20 থাকে আমরা 20 অপশন টিক মারবো। স্যার, যদি 20 না থেকে 25 থাকে তাহলে অপশনে আমরা 25-এ উত্তর দিব। যদি স্যার 2টি থাকে সঠিক প্রবণতায় আমরা 20টিতে টিক মারবো। ব্যাকরণের আলোচনা বিষয়বস্তুগুলো ঠিক এইরকম। আমরা ভাবতে পারি কোনো এক সময় কোনো এক জায়গায় পড়েছিলাম হয়তো, কিন্তু শিক্ষার্থী আমি বলি যে আমাদের একটা কথা আছে, ভাষা হচ্ছে চলমান, ভাষা স্থির নয়। ভাষাকে নিয়ে ভাষাবিদেরা একটার পর একটা রূপচর্চা করতেছে। আমাদের উচ্চারণের বিষয়বস্তুগুলো ঠিক সেই রকমই পাবো। শিক্ষার্থী, আমাদের বর্গীয় আকারে আমাদের বানজান বর্ণের এই উচ্চারণের বিষয়গুলো আমাদের নিজের বাকযন্ত্রের সাহায্যে করি। আমি পূর্বের ক্লাসে কথা বলেছি, ধ্বনি উচ্চারণ করি কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। এই বাকযন্ত্রের কোত্থেকে ধ্বনি সৃষ্টি হয়? ফুসফুস থেকে। বাকযন্ত্রের পাওয়ার হাউস কাকে বলা হয়? এই বাকযন্ত্রের মুখ বিবরের ছাদকে কি বলা হয়? দন্ত বলতে কি বুঝি আমরা? নাসিক্য বলতে কি বুঝি? ওষ্ঠ বলতে কি বুঝি? বাকযন্ত্রের বাইরের অংশটার নাম কি? বাকযন্ত্রের দরজা কাকে বলা হয়? ওষ্ঠকে। আসি আমাদের সেই জায়গাগুলো আমরা লিখেছি কণ্ঠ, তালব্য, মূর্ধা বা মূর্ধান্য, দন্ত, ওষ্ঠ। যা শুরুতেই বলেছি কণ্ঠের তালে মূর্ধের দাঁত উঠে। শিক্ষার্থী, আমরা দেখব ক বর্গের উচ্চারণের জায়গাকে বলছি কণ্ঠধ্বনি। কি ধ্বনি বলতেছি? কণ্ঠধ্বনি। তার মানে আমাদের কি কণ্ঠ নাই? প্লিজ ট্রাই এগেন। এদিকে দেখি ক, খ, গ। দেখেন সবাই কণ্ঠ থেকে উচ্চারণ হচ্ছে না? এই যে কণ্ঠ থেকে আমাদের এই জায়গা থেকে কণ্ঠনালীয় থেকে জিহ্বামূলীয় থেকে উচ্চারণ হচ্ছে, তাই আমরা এই ক বর্গের উচ্চারণের জায়গাকে কি বলবো?
কণ্ঠধ্বনি। চবর্গের উচ্চারণের জায়গাকে বলছি তালব্য ধ্বনি। কি বলতেছি? তালব্য। মুখ বিবরের ছাদকে কি বলা হয় শিক্ষার্থী? আগের মতো আর কণ্ঠ থেকে নয়, জিহ্বা মূলীয় থেকে নয়। জিহ্বাটা যদি সক্রিয় অবস্থানে এভাবে থাকে তাহলে শিক্ষার্থী দেখবো তালু স্পর্শ করছে আবার নেমে যাচ্ছে, তাই এই বর্ণটিকে আমরা বলছি কি? তালব্য ধ্বনি। প্লিজ ট্রাই अगेन সবাই। চ ছ জিহ্বা যাচ্ছে। আচ্ছা, একইভাবে টবর্গীয় উচ্চারণের জায়গাকে বলছি মূর্ধন্য ধ্বনি। শিক্ষার্থী আমরা আমাদের নিজের বাকযন্ত্রের সঠিক প্রবণতা দিলেই বুঝতে পারবো। স্যার কিভাবে? কিছুক্ষণ আগে আমরা কণ্ঠধ্বনি পাইলাম, তালব্য ধ্বনি পাইলাম, এখন দেখতেছি মূর্ধন্য ধ্বনি। জিহ্বাটা যদি এমন অবস্থান থাকে তাহলে আমরা টবর্গীয় উচ্চারণের সময় শিক্ষার্থী দেখবো জিহ্বাটা উল্টে গিয়ে ঠিক মূর্ধখানে লাগতেছে। কোথায় লাগতেছে? দেখো ট, এই উল্টে গিয়ে মধ্যে যাচ্ছে না? ট ঠ যাচ্ছে। তাহলে আমরা কি মূর্ধন্য ধ্বনি চিনতে পারবো? যদি কখনো কোশ্চেন হয় যে এর নিচের কোনটি কণ্ঠধ্বনি, তাহলে আমরা উচ্চারণ করলেই তো বুঝতে পারবো, নাকি মুখস্থ করব? নিচের কোনটি তালব্য ধ্বনি উচ্চারণ করলে বোঝা যাবে না? একইভাবে নিচের কোনটি মূর্ধা বা মূর্ধন্য ধ্বনি চেনা যাবে? এইভাবে আমরা বলছি তবর্গের উচ্চারণের জায়গাকে দন্ত ধ্বনি। দন্ত মানে কি? দাঁত। আগের মতো আর জিহ্বার কণ্ঠ থেকে নয়, তালু থেকে নয়, মূর্ধখানেও নয়, উপর মারির যে দাঁত আছে আমাদের, সেই জিহ্বার ডগা শেষটা আমাদের দাঁতে এসে বেষ্টন খাচ্ছে। দেখি সবাই। ত থ দ কি যাচ্ছে? তাহলে কি আমাদের বাকযন্ত্র দিয়ে সঠিক প্রবণতা দিচ্ছে না শিক্ষার্থী? একইভাবে পবর্গের উচ্চারণের জায়গায় কি বলছি? অষ্ট। অষ্ট মানে কি? ঠোঁট। অষ্ট মানে কি? আর ওই আগের মতো জিহ্বা আমাদের মূর্ধ দন্তে কোথাও না, ঠিক অষ্ট থেকে উচ্চারণ হচ্ছে। প্লিজ সবাই ট্রাই করে একবার। প হ কোথা থেকে আসছে? অষ্ট থেকে। তাই আমি মনে রাখার জন্য বলছিলাম যে কণ্ঠের তালে মূর্ধের দাঁত ওঠে। দাঁত বলতে দন্ত বুঝিয়েছি, ওঠে দ্বারা ওষ্ঠ বুঝাচ্ছি। শিক্ষার্থী তাহলে প্রথমেরটি পাইছি কণ্ঠ, তারপর তালব্য। টবর্গের উচ্চারণের জায়গায় কি বলেছি? মূর্ধা। তবর্গীয়কে বলছি কবর্গীয়কে বলছি। তাহলে কখনো যদি কোশ্চেন হয় কবর্গের বর্ণ নিচের কোনটি কিংবা কণ্ঠধ্বনি নিচের কোনটি, চিনতে পারবো সবাই? কি মুখস্থ না নিজের বাকযন্ত্র দেখে দেখবো? চারটি অপশন থাকবে, নিজের মতো করে ভালোটা খুঁজে নিতে পারবো তো? আসে শিক্ষার্থী, এগুলোকে নিজের বাকযন্ত্রের জায়গা থেকে উচ্চারণের বিষয়টাকে আবারও দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। এটিকে বলা হচ্ছে অঘোষ। কি বলছি? অঘোষ। আবার এটিকে বলছি আমরা ঘোষ। এই অঘোষ সমান আমি লিখলাম 12 আর ঘোষ সমান লিখলাম 345। এই কথাটার মানে বাইরের আর স্টুডেন্ট কেউ বুঝবে না যে আসলে স্যার তার মানে কি অঘোষ 12টি, স্যার ঘোষ 345টি। ব্যাপারটা এটা না। 1 নম্বর আর 2 নম্বরের বর্ণগুলোকে বলা হয়েছে অঘোষ। আমরা যেমন ফোনে নিজের প্রাইভেসি রাখার জন্য, নিজের ইন্টারনাল বিষয়গুলোকে প্রাইভেসি রাখার জন্য আমরা ফোনে পাসওয়ার্ড ব্যবহার করি, ঠিক একইভাবে শিক্ষার্থী আমরা দেখব পড়া মনে রাখার জন্য কিন্তু পাসওয়ার্ড ব্যবহার করতে পারি, নাকি বলো? তাই যদি হয় 1 নম্বর আর 2 নম্বর সারির বর্ণ চিনি না আমরা, সেগুলোরে কি বলতেছি? অঘোষ। আর 3, 4, 5 কি বলছি? অনেক ব্যাকরণবিদ আবার এই 5 নম্বরটাকে বলছে নাসিক্য। কি বলতেছে? নাসিক্য। বাংলা সাহিত্যের আমরা শ্রেষ্ঠ ভাষাবিদ দেখব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং কি কোশ্চেন যদি হয় যে শ্রেষ্ঠ ভাষাবিদ কে কে, তাহলে আমরা ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় তার নামও পাবো। শিক্ষার্থী তাদের মধ্যে আমরা এরকম দেখবো যে অনেক সময় নাসিক্য বলা হয়েছে 5 নাম্বার, তার মানে 3, 4 কে বলছে ঘোষ। স্যার ঘোষ আর অঘোষ এটার মাঝে কি ডিফারেন্স? আমরা দেখব যে বাকযন্ত্রের সাহায্যে যখন ধ্বনি উচ্চারণ করি, এই খাদ্যনালীর পাশে একটা স্বরতন্ত্রী বা ষড়যন্ত্র বলে জায়গা আছে। স্বরতন্ত্রী বা ষড়যন্ত্র বলে জায়গা আছে এই জায়গাটাতে। তো দেখব এই সময় ধ্বনি উচ্চারণ করার সময় যদি এই স্বরতন্ত্রী বা ষড়যন্ত্র থেকে অনুরণিত হয় তাহলে সেটা ঘোষ, আর যদি না হয় তাহলে সেটা অঘোষ। কিন্তু আমি আরো সহজভাবে বলতে পারি, এই ফুসফুস তাড়িত বাতাস যখন এই ষড়তন্ত্রী বা ষড়যন্ত্র থেকে বাধা পেয়ে কম্পন করে বের হবে তাকে বলবো ঘোষ, আর বাধা খাবে না, কম্পন করবে না, সেটাকে বলছি আমরা অঘোষ। আমি আরো সহজভাবে বলতে পারি, অঘোষ কেমন যদি নম্র ভদ্র হয়ে বের হবে, আর দেখবো ঘোষ রাগী মেজাজি নিয়ে উচ্চারণ হবে। প্লিজ ট্রাই अगेन। আমরা যদি বলি ক, যতটা নমনীয়, এবার ঘোষ উচ্চারণ করি গ, এখানে একটা বাধা পেয়ে বের হচ্ছে না শিক্ষার্থী? প্রত্যেকটা উচ্চারণে আমরা দেখব চ, এবার দেখেন জ, বেগ বেড়ে যাচ্ছে না? সো এই যে আমাদের উচ্চারণের জায়গা, যখন ফুসফুস তাড়িত বাতাস এই স্বরতন্ত্রী ভেদ করে অনুরণিত হবে, কম্পন করে বাধা পেয়ে বের হবে, সেটাকে বলবো ঘোষ। আর নম্র ভদ্র নমনীয় ভাবে বাধা না পেয়ে বের হলে সেটাকে কি বলবো? তাছাড়া পাসওয়ার্ড কি দিছি? 12 বললে কার কথা মনে পড়ে? 345 বললে, এমনকি 5 বললে নাসিক্য। কথা বুঝতে পারছি? আর একটা পার্ট আছে শিক্ষার্থী, এটিকে আমরা দেখব যে অল্প প্রাণ বলা হচ্ছে। কি বলা হচ্ছে? অল্প প্রাণ।
আর এইটিকে বলা হচ্ছে মহাপ্রাণ। কি বলছি? মহাপ্রাণ। আবার এই কয়টাকে বলতেছি অল্প প্রাণ, আবার এটাকে বলতেছি কি? মহাপ্রাণ। শিক্ষার্থী, আমরা দেখব যে 1 নাম্বার আর 3 নাম্বার, 1 নাম্বারের কত? 3 নাম্বারের বর্ণগুলোকে বলেছি অল্প প্রাণ, আর 2 আর 4 কে কি বলেছি? মহাপ্রাণ। 2 আর 4 কে কি বলেছি? মহাপ্রাণ। শিক্ষার্থী, অল্প প্রাণ আর মহাপ্রাণের মাঝে ডিফারেন্সটা কি আমরা শর্টকাটে বুঝবো। আমরা জানি ফুসফুসতাড়িত বাতাস বেশি বের হলে মহাপ্রাণ, আর অল্প বের হলে অল্প প্রাণ। স্যার, আমাদের কাছে কি মেশিন আছে মাপকাঠি করার? আমি বলবো 100% আছে। নিজের বাকযন্ত্র কিসের সাহায্যে করব? কিসের সাহায্যে করব? শুরুতেই বলেছি ধ্বনি উচ্চারণ করি কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। আছে সবার? তাহলে আমরা আজকে দেখি ট্রাই করতে পারি কিনা। আমি বলছি ফুসফুসতাড়িত বাতাস বেশি বের হলে মহাপ্রাণ, আর অল্প বের হলে অল্প প্রাণ। সবার হাতটা মুখের সামনে নেই, হাতটা মুখের সামনে নেই, নিয়েছি? এদিকে দেখি, বলি তো অল্প প্রাণের ধ্বনি উচ্চারণের সময় এখানে ধাক্কা করে বাতাস লাগতেছে কিনা, বেশি বাতাস লাগতেছে কিনা? লাগবে না। প্লিজ ট্রাই अगेन। ক, বাতাস কি লাগে? এবার বলেন তো মহাপ্রাণ। খ, মনে হচ্ছে না বেশি বাতাস লাগতেছে? কি বুঝতে পারতেছি? এবার দেখি ট, বাতাস আসছে? এবার মহাপ্রাণ দেখি ঠ, বাতাস আসছে না? আচ্ছা, এর থেকে আমি আরো একটা সহজ উপায় দিতে পারি শিক্ষার্থী, যে আমাদের বাসায় একটা কাগজ নিব হাতে, এভাবে ধরবো। আমরা অল্প প্রাণের সময় যখন বলবো যতটা না ঝাঁকি মারবে, আমরা দেখবো যতটা না বাতাসে দোল খাবে তার থেকে অল্প বাতাস হলে অল্প দোল খাবে বা খাবে না, এমনটা। ক, এটা কি ঝুঁকেছে? এবার বলি খ, বাধা পেয়েছে? একইভাবে যদি বলি ট, ঝুঁকেছে? ঠ, ঝুঁকেছে? তো একইভাবে আমরা প্রত্যেকে ট্রাই করতে পারি। তাহলে মহাপ্রাণ হলে বেশি বাতাস দিবে, আর অল্প বাতাস দিলে সেটাকে কি বলবো? অল্প প্রাণ। এমনকি 13 বললে কার কথা মনে পড়ে? 24 বললে কার কথা মনে পড়ে? 5 বললে কার কথা মনে পড়ে? 12 বললে কার কথা মনে পড়ে? 345 বললে কার কথা মনে পড়ে? 20 বললে কার কথা মনে পড়ে? 5 বললে কার কথা মনে পড়ে? 25 বললে কার কথা মনে পড়ে? আশা করি বুঝতে পারছি সবাই। তাহলে কি এগুলো মুখস্থ নাকি নিজের বাকযন্ত্র দিয়ে সঠিক প্রবণতা দিব? একটু। তাহলে ক বর্গের উচ্চারণের জায়গা কি? চ বর্গের উচ্চারণের জায়গা কি? ট বর্গের উচ্চারণের জায়গা কি? ত বর্গের উচ্চারণের জায়গা কি? ক বর্গের উচ্চারণের জায়গা কি? তাহলে কণ্ঠের তালে মূর্ধের দাঁত উঠে। পারবো সবাই? 4টি অপশন খুঁজতে পারবো তো? ধন্যবাদ শিক্ষার্থী। পরবর্তী ক্লাসগুলো এভাবে আমরা নিজের বাকযন্ত্রের সাহায্যে সঠিক প্রবণতা কিভাবে দিয়ে এমসিকিউ গুলো শর্টকাটে লুফে নিতে পারি